আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। দায়িত্ব পাবার 1 মাসও হলো না, এর মধ্যেই 8 জন প্রতিমন্ত্রীর মন্ত্রণালয়ের পুনর্বন্টন। এটার কারণ কি? এছাড়া হঠাৎ করেই শুরু হয়েছে ডক্টর ইউনূসের আমলের উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত, তাদের ব্যাংক স্টেটমেন্ট গুলো চাওয়া হয়েছে। এটার পেছনেই বা রহস্য কি? এদিকে আজকে শুক্রবার জুমার নামাজের পরে দেখলাম জামাত বিক্ষোভ মিছিল করেছে। তারা উপদেষ্টা রেজওয়ানা হাসান এবং ডক্টর খলিলুর রহমানের গ্রেপ্তার চায় ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কারণে। এসব নিয়েই আজকের আলোচনা। শেষ পর্যন্ত সাথে থাকুন এবং একদম শেষে একটা ছোট্ট বাট ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিপ। আসসালামু আলাইকুম এবং আদাব। নতুন মন্ত্রী পরিষদ ঘোষণা করেছেন জনাব তারেক রহমান এবং তাতে 8 জনকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া ছিল এবং এই 8 জন প্রতিমন্ত্রী সবাই একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন। কিন্তু 1 মাসও পার হলো না, কেন তাদের এই মন্ত্রণালয়ে কাটছাঁট হলো? কেন পাখি উড়বার আগেই ডানা ছেটে দেওয়া হলো? প্রথমেই বলি, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন জোনায়েদ সাকি। জোনায়েদ সাকিকে আপনারা সবাই চেনেন, খুব সুন্দর করে কথা বলেন, চমৎকার বক্তৃতা করেন, টক শোতে দেখেছেন। নীতি নৈতিকতা, মানে তাকে আপাদমস্তক নীতি এবং নৈতিকতা তাকে ঘিরে থাকে। অসাধারণ বাগ্মিতা এবং কথাও সেরকম বলেন। এবং তার দিকে তাকিয়ে আমিও মাঝে মধ্যে ভাবি যে মানুষ এত সৎ হয় কি করে? একদম সাচ্চা বিপ্লবী যাকে বলে, এই সাচ্চা বিপ্লবী জোনায়েদ সাকি গত 18 মাস ডক্টর ইউনূসের যে অবৈধ শাসন আমল, সেই শাসন আমলে সচিবালয়ে আতঙ্কের নাম ছিল। তিনি 18 মাসে এত 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 তদবির করেছেন, অন্যায্য তদবির, টাকার বিনিময়ে তদবির এবং এত অবৈধ উপায়ে অর্থ উপার্জন করেছেন যে সচিবালয়ে জোনায়েদ সাকিকে দেখলেই লোকজন আতঙ্কিত বোধ করত। আমরা যাদের মাথায় তুলে রেখেছি নীতি নৈতিকতার একদম, মানে বলা যায় যে এর মতো মানুষ হয় না, সেই মানুষগুলোর গত 18 মাসে যে রূপটা আমরা দেখলাম, যে স্বরূপটা উন্মোচিত হলো, সেটা আসলে জাতি হিসেবে আমাদের জন্য ভীষণ দুর্ভাগ্যের। এবং জোনায়েদ সাকি একজন। এই জোনায়েদ সাকি অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে তিনি প্রথমেই কি করেছেন, তার একজন পরিচিত আছেন যিনি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিল, তাকে সরিয়ে দেওয়া হয়েছে, তাকে আবার পুনর্বাসন করার জন্য তিনি ক্ষমতার প্রয়োগ করার চেষ্টা করেছিলেন। তিনি প্রত্যেকটা বেসরকারি ব্যাংকে ফোন করে এমডিদের সাথে কথা বলেছেন। তিনি বিভিন্ন ঋণ খেলাপি শিল্পপতিদের সাথে যোগাযোগ করেছেন, বিভিন্ন বেসরকারি ব্যাংকের উপরে চাপ প্রয়োগ করেছেন সেই ঋণ অ্যাডজাস্ট করার জন্য বা নানা রকমের অবৈধ তদবির। যেহেতু ক্ষমতায় না থেকে 18 মাসে সচিবালয় একদম কাঁপায় ফেলছে, আর এখন তো সে নিজেই মন্ত্রণালয়ের হাফ মন্ত্রী। এইটা কিন্তু চাওর হতে বেশি সময় লাগেনি। সুতরাং তাকে ডানা ছেটে এখন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে। তিনি নির্বাচন করেছিলেন বিএনপি জোটের সাথী হিসেবে এবং সেই হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার একটা আসন থেকে জয়লাভ করেছিলেন। এইসব লোক স্বতন্ত্র নির্বাচন বা নিজের দল থেকে নির্বাচন করলে 500-1000-এর বেশি ভোট পায় না। তো বিএনপি তাকে সংসদে এনেছে, কিন্তু 1 মাসও তাকে যে দায়িত্ব দিয়েছিল পুরোটাই রাখতে পারেনি। আরেকজন হলো ববি হাজ্জাজ। তার চালনে বলনে পুরো স্টাইলিশ বয়। সে ববি হাজ্জাজকে দিয়েছিলেন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, দুটোর প্রতিমন্ত্রী। তিনি দায়িত্ব নিয়েই বললেন বাংলাদেশের শিক্ষা তিনি এমন জায়গায় নিয়ে যাবেন যে পৃথিবীর লোকজন যায় বাংলাদেশে পড়তে যাবে। মানে বাংলাদেশে কি এই লোকগুলো বসবাস করে? আমার তো ধারণা ছিল পৃথিবী সম্পর্কে এদের অনেক জ্ঞান আছে, এরা স্মার্ট লুকিং বয়স। এবং সে বেশ উদ্ভট কথাবার্তা হয়েছে, তাকে ছেটে দেওয়া হয়েছে ডানা, তাকে এখন শুধুমাত্র প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে রাখা হয়েছে। বিকাশ নুরু, ডাকসুর এক্স ভিপি নুরু, তিনি পেয়েছিলেন শ্রম কর্মসংস্থান এবং প্রবাসী মন্ত্রণালয়। তিনিও ফোন করে দাপট দেখানো, ক্ষমতার অবৈধ প্রভাব এগুলো শুরু করে দিয়েছিলেন, তারও দানা কাটা হয়েছে। এরকম 8 জন প্রতিমন্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপনের কারণে তাদের ডানাটা ছেটে দিয়েছেন তারেক রহমান। তারেক রহমান বলেছেন বিগত সরকারের মতো তিনি এই ভুলটা করবেন না। তিনি 6 মাস পরে মন্ত্রীদের পারফরমেন্স রিভিউ করবেন এবং যারা যারা পারফর্ম করতে পারবেন না তাদের তিনি সরিয়ে দেবেন। তিনি বলেছেন যে আগের সরকার
বিভিন্ন জায়গা থেকে মন্ত্রী বানাতেন এবং সেই মন্ত্রীর পারফরমেন্স যাই হোক তাকে সাধারণত টার্ম শেষ করতে দেওয়া হতো। দুই একজনের ক্ষেত্রে ব্যতিক্রম হয়েছে, কিন্তু তারেক রহমান সেটা করবে না। আওয়ামী লীগের একটা যুক্তি ছিল, তারা বিভিন্ন আসন থেকে নির্বাচিত এমপিদের মন্ত্রী বানাতেন, এর মাধ্যমে তারা পেরিফেরিতে নেতাদের ক্ষমতায়ন করতেন। কিন্তু পারফরমেন্স অনেকেই ঠিকমতো পারফর্ম করতে পারেনি। অনেকেই দুঃখ করে বলেছেন যে আওয়ামী লীগ এ টিম নিয়ে না, আওয়ামী লীগ শেখ হাসিনার সি টিম নিয়ে খেলতে ভালোবাসেন, এটা অনেকে বলেছেন। তো যাই হোক, প্রতিমন্ত্রীরা সেই পাখিদের মতো উড়িবার আগেই যার দানা ছেটে দেওয়া হলো। আর একটা নতুন ঘটনা আমরা দেখছি, আসিফ মাহমুদ ভুঁইয়াকে দিয়ে শুরু হয়েছিল যে উপদেষ্টাদের ব্যাংক হিসাব তলব করা হচ্ছে। এই ইনুস চলে যাওয়ার পরেই কিন্তু উপদেষ্টাদের বিরুদ্ধে, ইনক্লুডিং ডক্টর ইনুস, অসংখ্য অভিযোগ, শত শত অভিযোগ দুদকে জমা পড়েছে। অনেকে বেনামে, অনেকে স্বনামে, অনেকে প্রমাণ সহ অভিযোগ জমা দিয়েছে। তো এখন প্রথমে আসিফ মাহমুদ ভুঁইয়ার ব্যাংক স্টেটমেন্ট তলব করা হয়েছে, তারপরে আরো কয়েকজন, রিজওয়ানা হাসান, আরো কয়েকজন উপদেষ্টা এবং একজন ব্যক্তিগত সহকারীরও দেখলাম যে ব্যাংক হিসাব তলব করা হয়েছে। বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট থেকে এই ব্যাংক হিসাব তলব করা হয়েছে এবং এর প্রেক্ষিতে আসিফ মাহমুদ ভুঁইয়া একটা ব্যাংক স্টেটমেন্ট সে পাবলিকলি শো করেছে। এবং সেখানে ইন্টারেস্টিং হলো, তার বউয়ের অ্যাকাউন্টে আছে 512 টাকা এবং সেখান থেকে মাত্র 2 টাকা তিনি তুলেছেন এবং অ্যাকাউন্টটি তিনি খুলেছেন 1 মে, সাধারণত সরকারি ছুটির দিন, এবং ওই দিন কোনো ব্যাংক খোলা থাকে না। আমি জানি না বিশেষ কোনো অ্যারেঞ্জমেন্ট আছে কিনা। এরপরে অন্যান্য উপদেষ্টারাও ব্যাংক স্টেটমেন্ট জমা দেবেন এবং জমা দিয়ে তারা দাবি করছেন যে দে আর ভেরি ক্লিন। কিন্তু আসিফ মাহমুদ ভুঁইয়ার কথাই যদি ধরি, তার ওয়েস্টিনে খাওয়া, তার এক একটা নাইকি জুতা যেগুলোর দাম 1 লাখ 1.5 লাখ টাকা বা আরো বেশি, তার চলন বলন, এগুলোর সাথে তার যে ব্যাংক স্টেটমেন্ট এটা মেলে না। তার এপিএস এর বিরুদ্ধে দুর্নীতি, তার এলাকায় তার যে অ্যালটমেন্ট সেখান থেকে দুর্নীতি এবং তার বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ, সেটা কি ব্যাংক স্টেটমেন্ট দিয়ে আসলে প্রমাণ হবার মতো? আজকাল দেখা যাচ্ছে যে তারা ক্রিপ্টো কারেন্সিতে টাকা রাখতেছে। এই যে বৃহত্তর সিলেটের এক সমন্বয়ক দেখলাম মেহাদি, তারও এই 40 লাখ টাকা নাকি ক্রিপ্টো কারেন্সিতে পাওয়া গেছে ইন্ডিয়ায়, যে তাও। সো এইসব ব্যাংক স্টেটমেন্ট দুর্নীতি যদি ধরতেই চান, তাহলে এই যে রিজওয়ানা, আসিফ ভুঁইয়া, ব্যাংক স্টেটমেন্ট ইটস ওকে, দ্যাটস পার্ট অফ দ্য ইনভেস্টিগেশন, বাট এদের গ্রেপ্তার করা দরকার। গ্রেপ্তার করে এক্সটেন্সিভ তদন্ত করা উচিত। এদের যে ডিজিটাল ডিভাইস আছে, মোবাইল ফোন, ল্যাপটপ, এগুলো সবগুলোর ফরেন্সিক এক্সামিনেশন করা উচিত এবং এদের জিজ্ঞাসাবাদ করলে এদের বিরুদ্ধে অভিযুক্ত এই দুর্নীতির টাকা এরা বিদেশে পাচার করেছে, সেই জায়গাটা জিজ্ঞাসাবাদের মাধ্যমে বের করতে হবে। সেইটা যদি না করা হয়, এই ব্যাংক স্টেটমেন্ট তলব করে যদি দুদক তাদের মানে ক্লিন সার্টিফিকেট দিয়ে দেয় যে না এরা কোনো দুর্নীতি করেনি, সেই আশঙ্কা কিন্তু থেকে যায়। সো এই যে ব্যাংক স্টেটমেন্ট চাওয়া হচ্ছে বা এই নাম কস্তে তদন্ত করা হচ্ছে, এটা কি আসলে তারা দুর্নীতি করেছে সেটা খুঁজে বের করবার জন্য, নাকি তাদের একটা ক্লিন সার্টিফিকেট ধরায় দেওয়ার জন্য, যাতে বলতে পারে তারা বুক ফুলিয়ে যে তারা কোনো দুর্নীতি করেনি? অলরেডি ডক্টর আসিফ নজরুল ফেসবুক স্ট্যাটাস দিয়ে বলেছে তিনি 1 পয়সাও নাকি দুর্নীতি করেনি। এরকম ডাহা মিথ্যা কথা একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তিনি কথা বলতেন না, দ্যাটস ফাইন। এত বড় গলা, চোরের মার বড় গলার মতো অবস্থা হচ্ছে তার এই যে সাব রেজিস্ট্রারদের পোস্টিং, বদলি, এসব নিয়ে তিনি যে পরিমাণ টাকা ঘুষ খেয়েছেন, রিমান্ড, মামলা, জামিন, এই যে কত কত, তার বিরুদ্ধে তো 1000 কোটি টাকা পাচারের অভিযোগ। সো এইগুলো আসলে যদি সরকার আসলেই এই দুর্নীতি উদ্ঘাটন করতে চায়, দেয়ার আর ওয়েজ এন্ড দ্যাট শুড বি স্ট্রিক্টলি ফলোড। না হলে এই লোক হাসাবেন না, তাদের এই ক্লিন সার্টিফিকেট দেবেন না। এদিকে আজকে জামাতে ইসলাম যেটা করলো, জামাতে ইসলাম এখন নতুন করে গো ধরছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হচ্ছে এবং রিজওয়ানা হাসান চৌধুরী খুব গর্ব করে বললেন আমরা জামাতকে ঠেকিয়ে দিয়েছি। আমি তো বুঝলাম না জামাতকে ঠেকানো না ঠেকানোর উপদেষ্টারা কারা? এটা তো তাদের ভাষা যদি বলি, একটা ফেয়ার ইলেকশনের মাধ্যমে নির্বাচিত সরকার, তাহলে সেখানে তারা ঠেকাইলেন কাকে, উঠাইলেন কাকে, বসাইলেন কাকে, এটা কি কথা? নাকি রেজওয়ানা হাসান খুব সুচিন্তিত ভাবে এই স্টেটমেন্টটা দিয়েছেন যাতে জামাতের হাতে আন্দোলনের একটা সিরিয়াস ইস্যু তুলে দেওয়া যায় এবং এটা বিএনপির উপর একটা চাপ প্রয়োগ করা যায়? রিজওয়ানা হাসানকে এর সন্দেহের কারণ হলো তিনি বিশিষ্ট রাজাকার কন্যা। সো পলিটিক্সে আমরা যেটা একদম খোলা চোখে দেখি, এটা আসলে এত সহজ সরল না। এবার
পবিত্র রমজান মাস চলছে, আপনারা জাকাত ফিতরার টাকা দান করবেন। আমরা সবাই চেষ্টা করি যার যার সাধ্য মতো, এবং আমাদের মধ্যে একটা প্রবণতা থাকে যে আমরা আমাদের পরিচিত মাদ্রাসায় টাকা দেই। আমরা এই যে দান খয়রাত করছি, এটা আসলে কাকে দিচ্ছি? আমাদের এই দান খয়রাতের টাকা নিয়ে জঙ্গিরা কি উৎসাহিত হচ্ছে? আমাদের টাকা কি পরোক্ষভাবে জঙ্গিবাদকে পালতেছে, জঙ্গিবাদকে উৎসাহিত করতেছে, লালন পালন করতেছে? এই প্রশ্নটা করুন এবং খুব যাচাই করে বেছে আপনার জাকাত ফিতরার টাকা দিন। আমাদের সবারই গরিব আত্মীয় আছে, আশেপাশে গরিব মানুষ আছে, প্রয়োজনে তাদের দিন। দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশীয় বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। 4 মার্চ প্রথম দিনই পল কাপুরের সাথে বৈঠকের পর বাণিজ্য চুক্তি নিয়ে বোমা ফাটিয়েছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। খলিলুর রহমানের মন্তব্যে জামাত ইসলামী এতটাই ক্ষেপেছে যে পররাষ্ট্রমন্ত্রীকে বাংলার নতুন মির্জাফর আখ্যা দিয়েছেন। যদিও 5 মার্চ পল কাপুরের সাথে বৈঠকে জামাত ইসলামী বাণিজ্য চুক্তির বিরোধিতা করে কিছুই বলেননি। বৃহস্পতিবার বিএনপি ও জামাত ইসলামীর সাথে বৈঠক করেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সাথে বৈঠক করার কথা থাকলেও বুধবার রাতে আকস্মিকভাবে তা বাতিল করার কথা জানানো হয় মার্কিন দূতাবাস থেকে। প্রশ্ন হলো, বাংলাদেশে আসা কোনো বিদেশি প্রতিনিধির সাথে সেট করা বৈঠক বাতিল করার ঘটনা খুবই বিরল। সেটি করে মার্কিন প্রশাসন এনসিপিকে কি বার্তা দিতে চাইল? তার চেয়েও গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিএনপি ও জামাতের সাথে আলাদা আলাদা বৈঠক করে কি বার্তা পল কাপুর দিয়েছেন? সূত্রগুলো বলছে, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর বাংলাদেশের সরকারি ও বিরোধী দলকে 3টি বিশেষ বার্তা দিয়ে গেলেন। জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিনিধিদের সাথে অনলাইনে বৈঠক হয়েছে, কূটনীতির ভাষায় যাকে বলা হচ্ছে আন্ডার টেবিল বৈঠক। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 3রা মার্চ দিল্লি হয়ে ঢাকা আসেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। 4 মার্চ বিএনপি সরকারের বেশ কয়েকজন মন্ত্রীর সাথে একের পর এক বৈঠক করেন। সেসব বৈঠকে মূলত বাণিজ্য ইস্যুটি বেশি করে উঠে এসেছিল। 5 মার্চ পল কাপুর বৈঠক করেছেন রাজনৈতিক দলগুলোর সাথে। বৃহস্পতিবার সকাল 9টায় ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে প্রথমে বৈঠক হয় জামাত ইসলামীর সাথে। জামাত ইসলামীর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পল কাপুরের সঙ্গে সৌজন্য বৈঠকটি অত্যন্ত আন্তরিক পরিবেশে হয়েছে। জামাতের নায়েবে আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে প্রতিনিধি দলে মোট 5 জন বৈঠকে অংশ নিয়েছেন। অন্যদিকে স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে বিএনপিরও 5 নেতা বৈঠকে অংশ নিয়েছেন। ডক্টর আব্দুল মঈন খান সাংবাদিকদের বলেছেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক ও দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক নিয়ে পল কাপুরের সঙ্গে আলোচনা হয়েছে। সরকার নয়, দুদেশ ও দেশের জনগণের সম্পর্ক জোরদারের বিষয় এসেছে আলোচনায়। একাধিক সূত্রে জানা গেছে, বিএনপি ও জামাতের সাথে বৈঠকে 3টি বিষয়ে পল কাপুরের আলোচনা হয়েছে। প্রথমটি হলো, পল কাপুর মনে করেন বাংলাদেশের স্থিতিশীলতার স্বার্থে সকল রাজনৈতিক দলকে স্পেস দিতে হবে। এই বিষয়টি নিয়ে দল দুটি নিজেদের দলীয় ফোরামে যেন আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেয় সে বিষয়ে তাগিদ দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, 2024 আগস্টে জেল পলাতক জঙ্গিদের ইস্যু নিয়ে মার্কিন প্রশাসনের উদ্বেগ আছে। এসব জঙ্গি দক্ষিণ এশীয় আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এমন আশঙ্কা করছে মার্কিন প্রশাসন। সবশেষ, ভারত ও আমেরিকা বিরোধী প্রচারণার বিষয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে বার্তা দিয়েছে মার্কিন প্রশাসন। বিশেষ করে ইরানের উপর হামলার ইস্যুতে মার্কিন বিরোধী প্রচারণা যেন বাংলাদেশে না হয় সে বিষয়ে বিএনপি ও জামাত ইসলামীর সহযোগিতা চাওয়া হয়েছে। বিএনপি ও জামাত ইসলামীর সাথে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, রাজনৈতিক স্থিতিশীলতা এবং ভারত ইস্যু নিয়ে কথা বলেছেন পল কাপুর। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী এই 2 দলের নেতাদের বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি এবং সম্ভাব্য 2টি প্রতিরক্ষা চুক্তি জেসুমিয়া এবং আকসার বিষয়ে জামাত ইসলামী ও বিএনপির শীর্ষ নেতাদের সাথে নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের আলোচনা হয়েছিল। পল কাপুরের সাথে বৈঠকে অংশ নেওয়া জামাত ও বিএনপি নেতারাও বলছেন, বৃহস্পতিবারের বৈঠকে বাণিজ্য ইস্যুটি নিয়ে আলোচনা হয়েছে। দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার আমলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি পর্যালোচনা করে দেখবে বাংলাদেশ জামাত ইসলামী। দলটি ওই চুক্তির ইতিবাচক বিষয়গুলো মেনে নেবে, বাকিগুলো বাদ দেবে।
পল কাপুরের সাথে বৈঠক শেষে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের কথা বলেছেন। জামাত ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, পল কাপুরের সঙ্গে বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে। অন্তর্বর্তী সরকারের সঙ্গে হওয়া মার্কিন চুক্তি নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে জামাতের এই নেতা বলেন, জামাত চুক্তি পর্যালোচনা করবে, ইতিবাচক বিষয়গুলো গ্রহণ করবে, বাকিগুলো বর্জন করা হবে। দর্শক, একদিন আগে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেছিলেন, বাণিজ্য চুক্তিটি দুই বড় দল বিএনপি ও জামাত প্রধানের সম্মতিতে হয়েছিল। যদি পররাষ্ট্রমন্ত্রীর এই কথা সত্যি হয়, তাহলে চুক্তিতে কোন কোন বিষয়ে থাকবে এবং কিভাবে থাকবে সেটি জামাত ইসলামী আগে থেকেই জানতো। তাহলে এখন কেন বলছে জামাত চুক্তি পর্যালোচনা করবে? আর জামাত ইসলামী তো সরকারে নেই, তাহলে তারা কিভাবে পর্যালোচনা করবে? অন্যদিকে পল কাপুরের সাথে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান সাংবাদিকদের বলেছেন, বাংলাদেশে কি ঘটছে, আমাদের নীতি এবং আমাদের ভবিষ্যৎ কর্মপন্থা কি সেটি বোঝার জন্যই তারা এখানে এসেছেন। তিনটি ক্ষেত্রে আলোচনার কথা মঈন খান জানিয়েছেন। সেই তিনটি বিষয় হলো অর্থনীতি, কূটনৈতিক এবং বাণিজ্য। গত বুধবার যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছিলেন, বিএনপি ও জামাত ইসলামের সম্মতিতে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক বাণিজ্য চুক্তিতে সই করেছে, এ বিষয়ে মঈন খানকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। যদিও মঈন খান বিষয়টি নিয়ে কোনো জবাব দেননি, বলেছেন সরকার হয়তো আপনাদের সেসব বিস্তারিত তথ্য জানিয়েছে। বৈঠকের একাধিক সূত্র বলছে, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির বিষয়ে দুই দলের সাথে আলোচনা করেছেন পল কাপুর। জামাত নেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের বলেছেন, সংসদে সরকার দলীয় ও বিরোধী দলীয় দলের অংশগ্রহণ নিয়ে জানতে চেয়েছেন পল কাপুর। এ বিষয়ে জামাত বলছে, সংসদে দলটি গতিশীল ভূমিকা রাখতে চায়, জনগণের স্বার্থ রক্ষা হয় এমন বিষয়ে জামাত সংসদে কথা বলবে। এছাড়া ইতিবাচক সব বিষয়ে সরকারকে সহায়তা করবে। বিরোধী দল বা জামাত ইসলামের পক্ষ থেকে ডেপুটি স্পিকার দেওয়া হবে কিনা এ বিষয়ে আলোচনা হয়েছে। জামাত বিষয়টিকে ইতিবাচক বলেছে। অন্যদিকে বিএনপি নেতা মঈন খান বলেছেন, বর্তমান সরকার গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করে। মানুষের কথা বলার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, যে বিষয়গুলো যুক্তরাষ্ট্রের নীতি, সেই নীতির পারস্পরিক সম্পর্কগুলো নিয়ে আলোচনা হয়েছে। দর্শক, এই আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য সব দলকে রাজনীতির মাঠে স্পেস দেওয়া জরুরি। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দেওয়ার বিষয়টি নিয়ে দল দুটির নেতাদের সাথে আলোচনা করেছেন। এছাড়া জাতীয় পার্টির ইস্যু নিয়েও আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, সব দলগুলোকে সুযোগ না দিলে রাজনৈতিক সহিংসতা বেড়ে যেতে পারে, যেটি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকেও প্রভাবিত করতে পারে। বিএনপি নেতাদের সাথে বৈঠকে নির্বাচনের পর কয়েকটি জেলায় আওয়ামী লীগের কার্যালয় খোলার বিষয়টিও উঠে এসেছে, কিন্তু সেখানে বিএনপি ও এনসিপির পক্ষ থেকে কয়েকটি জায়গায় হামলার বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অসন্তুষ্টির কথা জানানো হয়েছে। দুটি দলের সাথে বৈঠকে সাম্প্রতিক সময় ইরানের হামলার প্রেক্ষিতে বাংলাদেশে মার্কিন বিরোধী প্রচারণার বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে। এর মধ্যে কয়েকদিন আগে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সাথে দেখা করে দূতাবাসের নিরাপত্তা বাড়ানোর কথাও বলেছিলেন। জামাত ও বিএনপির নেতাদের কাছ থেকে পল কাপুর বাংলাদেশে 2024 সালের 5 আগস্টের পর থেকে জঙ্গিবাদ ইস্যুটি নিয়ে জানতে চেয়েছেন। বিশেষ করে ওই বছরের 5 আগস্টের পর যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের তালিকাভুক্ত কয়েকজন জঙ্গি যে জেল থেকে পালিয়েছিল এবং তারা যে এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে সেটা নিয়ে উদ্বেগ জানিয়েছেন পল কাপুর। এছাড়া দক্ষিণ এশীয় আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ভারত বিরোধী প্রচারণা না করা এবং ভারতের সাথে ভালো সম্পর্ক গড়া নিয়ে আলোচনা হয়। দুপুরের পর রাজধানীর তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পল কাপুর বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে। বিএনপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে আরও বহুমাত্রিক করার ও সম্প্রসারণের প্রত্যাশা এবং সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। তবে বিস্ময়কর হলেও সত্যি, আকস্মিকভাবে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সাথে পূর্ব নির্ধারিত বৈঠক বাতিল করেছেন পল কাপুর। 5 মার্চ সকাল 10টায় এই বৈঠক হওয়ার কথা ছিল। 4 মার্চ রাতে এনসিপির দপ্তর সেল থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, এনসিপি নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের নির্ধারিত বৈঠকটি বাতিল করা হয়েছে। তবে বৈঠক বাতিলের কোনো অফিসিয়াল কারণ জানায়নি সংগঠনটি। জানা গেছে, আনুষ্ঠানিকভাবে বিএনপি ও জামাতের সাথে বৈঠক করেছে। সরকারি ও বিরোধী দল হিসেবে জাতীয় সংসদে এনসিপির প্রতিনিধি আছে, সাথে ইসলামী আরো 2টি দলের আছে। বিএনপি জোটেরও কয়েকটি দলের প্রতিনিধিত্ব জাতীয় সংসদে আছে। মার্কিন দূতাবাস সূত্রে জানা গেছে, শেষ মুহূর্তে এনসিপির সাথে বৈঠকটি বাতিল করা হয়েছে।
দূতাবাস মনে করে বাণিজ্য চুক্তি বাস্তবায়ন করতে হলে এবং সম্ভাব্য দুটি প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন করতে হলে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে। সেক্ষেত্রে কোনো বিশেষ দলকে তারা আর গুরুত্ব দিতে চায় না। বিশেষ করে যেসব দলের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার আমলে মব সন্ত্রাসের অভিযোগ আছে তাদেরকে মার্কিন প্রশাসন থেকে একটি বার্তা এরই মধ্যে পৌঁছে দেওয়া হয়েছে। এনসিপির সাথে বৈঠক বাতিল করা হলেও কার্যক্রম নিশ্চিত থাকা আওয়ামী লীগের সাথে অনলাইনে একটি বৈঠক হয়েছে বলে মার্কিন দূতাবাস এবং আওয়ামী লীগ সূত্রে নিশ্চিত হওয়া গেছে। বৈঠকে আওয়ামী লীগের পক্ষ থেকে দলটির কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে দেওয়া, অধ্যাপক ইউনূসের আমলে গ্রেপ্তার হওয়াদের জামিনের বিষয়টি তুলে ধরা হয়। তবে এই বৈঠকটি নিয়ে কোনো পক্ষই আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে রাজি হননি। দর্শক, পল কাপুর দায়িত্ব নেওয়ার পর এটি তার দক্ষিণ এশিয়াতে প্রথম সফর। বাংলাদেশে আসার আগে তিনি দিল্লি সফর করেছেন। আবার যুক্তরাষ্ট্রের সবশেষ ইন্দো প্যাসিফিক নীতিতে ভারত সবচেয়ে বড় সহযোগী। পল কাপুরের প্রথম মার্কিন প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তি, যিনি বাংলাদেশে নতুন সরকার আসার পর সফর করলেন। বিশ্লেষকরা মনে করছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশীয় নীতি ও বাংলাদেশের জন্য পল কাপুরের সফর বেশ গুরুত্বপূর্ণ। আবার কূটনৈতিক বার্তাগুলোর মধ্যে বেশিরভাগই অদৃশ্য থাকে, যা জনসমক্ষে বলা হয় না। সেক্ষেত্রে শিগগিরই সামনের দিনগুলোতে ভারত এবং আওয়ামী লীগ ইস্যুতে বর্তমান সরকার এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর আচরণের মধ্য দিয়ে পল কাপুরের এই সফরের এজেন্ডাগুলো